5 দিন আগেও চাষি ভাই আপনার যে ধানের জমিতে মাথা পোড়াটা ছিল না, এই যে টানা 4 থেকে 5 দিন নিম্নচাপের প্রভাব গেল, তারপরেই হঠাৎ আপনার জমিতে দেখলেন ধান গাছের মাথাগুলো পুড়ে গেছে এবং সেই মাথা পোড়াটা ঠিক 2 ইঞ্চি মতো করে। মাথা পুড়তে পুড়তে ওই 2 ইঞ্চি লেভেলে গিয়ে থেমে গেছে, আর নিচের দিকে নামছে না। তাহলে এই সময় আপনি কি করবেন? মাথাটা ওই যে পুড়ে গেছে, তারপরে আপনি কি কোনো পরিচর্যা করবেন না, ওই রকমই ছেড়ে দেবেন? আজকের ভিডিওতে চাষি ভাই সেই আলোচনাটাই করব যে মাথা পুড়ে যাওয়ার পর কোন পরিচর্যা করবেন যাতে করে আপনার ধান গাছের কোনো ক্ষতি না হয়, এবং মাথা পোড়া থেকে ওখান থেকে যেন বিএলবি মানে ছত্রাক ঘটিত এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ আপনার ধানে না আসে, তার জন্য কোন ব্যবস্থা নেবেন সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। আরেকটা বিষয়, এর পরেও কিন্তু আবার নিম্নচাপ আসবে। ধরুন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 4 দিন কিন্তু আবার টানা বৃষ্টি আছে। আবহাওয়া দপ্তরের যে খবর সেটাতে তাই বলে। তো এর পরবর্তীকালে যে বৃষ্টিটা আছে, আপনার তো অলরেডি মাথা পুড়ে আছে, এরপরে যেন আর কোনো ক্ষতির দিকে না আগায়, ব্যাকটেরিয়া ঘটিত এবং ছত্রাক ঘটিত কোনো সমস্যা আর যেন না বাড়াবাড়ি হয়, তার জন্য সুন্দর একটা প্রতিরোধমূলক ব্যবস্থা আপনার ধানে এখন থেকে গড়ে তুলুন, যেটা পরবর্তী যে বৃষ্টিটা আসবে তার সঙ্গে কিন্তু ধান গাছগুলো লড়াই করবে। যে সমস্ত চাষি ভাই আপনাদের এই যে ধানের শীষগুলো 15 দিন বাদে বার হবে, তো এই যে থোড় গঠনের প্রক্রিয়াটা চলছে, এই মুহূর্তে আপনারা কি অ্যাপ্লাই করবেন এই পরিচর্যাটার মধ্যে চাষি ভাই, সে কথাটাও আপনাদের কাছে বলে দেবো, যাতে করে যেটা অ্যাপ্লাই করলে আপনার মাথা পড়ার সাথে সাথে আপনার শীষ গঠনের যে প্রক্রিয়া সেটাও কিন্তু সুন্দরভাবে হতে পারে এবং লম্বা লম্বা শীষ এবং সুগঠিত শীষ আপনারা পেতে পারেন এবং দানাগুলো পুষ্ট পেতে পারেন। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। একটা কমপ্লিট পরিচর্যার কথা, ঠিক 15 দিন আগে, শীষ বার হওয়ার 15 দিন আগের যে পরিচর্যাটা ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করি। তো যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম আসলেন চ্যানেলে, আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের পরিচর্যার কথাও জানাবেন, যাতে করে নতুন নতুন চাষি ভাই যারা এই সমস্যায় ভুগছেন তারা মোটামুটি আপনাদের সুফলটা পেতে পারেন। তো আসুন সম্পূর্ণ ভিডিও শুরু করি। প্রথম যে পয়েন্টটা চাষি ভাই, আপনার ধান গাছের এই যে মাথাগুলো কেন এমন হলো, হঠাৎ করে পুড়লো কেন? দেখুন, আপনি যখন সার দিয়েছিলেন সেখানে তো আমাদের নাইট্রোজেন জাতীয় সার তো দেওয়া ছিল। এবার গাছগুলো আমাদের তো বাড়ছিল, পাতাগুলো চওড়া হয়েছিল, সবুজ হয়েছিল। এরপরে যখন টানা 5 দিন বৃষ্টি হলো, রোদের দেখা নেই। যখন রোদের দেখা নেই, আবার যে বৃষ্টিটা হলো, বৃষ্টির ভিতরে নাইট্রোজেন, ওই জলের ভিতরে কিন্তু নাইট্রোজেন থাকে। এর ফলে আপনার গাছগুলোতে আরও কিন্তু নাইট্রোজেনের আধিক্য ঘটলো, পাতাগুলো পাতলা হলো, কারণ ওইদিকে তো রোদ ওঠেনি। তারপরে গাছে আপনার খাবারটা মোটামুটি, রোদ কম ওঠা মানে খাবার সেই রকম সাফিসিয়েন্ট গাছে কিন্তু তৈরি হয় না, ক্লোরোফিলগুলো সক্রিয় হয় না। এতে করে একদিকে গাছ যেমন দুর্বল হলো, অপরদিকে পাতাগুলো পাতলা হলো। এবার হঠাৎ করে চাষি ভাই যখন রোদ উঠলো, দেখবেন নিম্নচাপের পরে যখন রোদ ওঠে, সেই রোদের তাপমাত্রা মানে তেজ কতটা, আপনি যদি বাইরে থাকেন আপনিও কিন্তু সহ্য করতে পারবেন না দুপুরের দিকে, এতটাই তাপমাত্রার প্রভাব দেখা দেয়। কারণ মানুষ এবং উদ্ভিদ সমস্ত কিছু অভিযোজিত হয়ে যায় ওই 5 দিন যে ঠান্ডা একটা পরিবেশ বা বৃষ্টি যে পরিবেশটা ছিল, ঠিক তাদের মতো করে গাছগুলো ওইভাবে ওই পরিবেশে সেট হয়েছিল। হঠাৎ করে যখন রোদ উঠলো, ঠিক তখনই কিন্তু চাষি ভাই ওরা আর সহ্য করতে পারেনি, ওই তাপমাত্রা সহ্য করতে পারেনি। এর ফলে ওই পাতার যে অগ্রভাগটা আছে সেখানে কিন্তু পুড়ে যায়। তো যে জমিতে চাষি ভাই নাইট্রোজেনের পরিমাণ বেশি দেওয়া থাকে, সেই জমিতেই পোড়াটা বেশি দেখা যায়। আরেকটা হচ্ছে, যে জমিতে জলের পরিমাণ বেশি থাকে, জল আপনার বার করার ব্যবস্থা নেই। দেখবেন খেয়াল করে, বেলে মাটির যে জমিগুলো আছে, দোআঁশ মাটির যে জমিগুলো আছে, একটু উঁচু টাইপের জমি, বৃষ্টির পর জলটা বেরিয়ে যায়, জল একটু জমেনি, সেই জমিতে খেয়াল করে দেখবেন মাথাগুলো পড়েনি। তো জল জমা জমিতে এই মাথা পোড়ার প্রভাব কিন্তু বেশি দেখা যায়। দেখুন, এই যে মাথাটা পুড়লো 2 ইঞ্চি, এখন খেয়াল করে দেখুন নিম্নচাপের পর সকালবেলা পাতাটা পুরো ভেজা থাকে, আর মাথাটা তো শুকিয়ে খড় হয়েছে, ওই খড়টা ভিজে ভিজে ওখানে একটা পচা লাগবে, আর ওই পচা জায়গা থেকেই কিন্তু চাষি ভাই ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত সমস্যা আপনার ধানে, বিএলবির মতো রোগ কিন্তু দেখা দিতে পারে। তো এইটা যেন না বাড়ে, তার জন্য আমাদের কিন্তু অবশ্যই পরিচর্যার দরকার, এবং পরিচর্যা যখন করবই তখন আগে আপনাদের বললাম এমন পরিচর্যা করব যাতে আমাদের সামনে যে শীষটা বার হবে তারও কিন্তু কাজ হয়। তো আসুন সেই পরিচর্যার কথা এবার আপনাদের বলি। পরিচর্যার প্রথমে আপনাদের যদি বলি, সেটা হচ্ছে জমিতে আপনারা কিছুদিন জল রাখবেন না, কারণ টানা বৃষ্টির ভিতর দিয়ে গেল, আপনারা জল দেবেন না, 2-3 দিন মাটি শুকাক, ঠিক আছে? জলটা আপনারা দেবেন না। জল যদি বেঁধেও থাকে, যদি বার করার ব্যবস্থা থাকে তাহলে সেটাকে বার করে দিন, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আপনাদের জমিতে পটাশ এই মুহূর্তে ছিটিয়ে দেবেন। 1 বিঘা জমিতে 4 থেকে 5 কেজি ভিতরে রাখবেন। 33 শতক জমিতে পটাশ, সেটা আপনারা 5 কেজি জমিতে ছিটিয়ে দেবেন। কোনো প্রকারের ইউরিয়া এবং নাইট্রোজেন জাতীয় সার আপনারা প্রয়োগ করবেন না।
এবার ওপরে স্প্রের কথায় আসি। স্প্রের কথা যখন বলবো তাহলে প্রথমে একটা দ্রবণ আপনারা তৈরি করে দেবেন। সেই দ্রবণের ভিতরে যেটা গাছের খাদ্য হিসাবে কাজ করবে এবং একটু ফাঙ্গিসাইড হিসাবেও কাজ করবে। তাহলে সেই দ্রবণটার ভিতরে মূলত 3টে খাদ্য থাকবে। আবার বলি নাইট্রোজেন জাতীয় খাদ্য না, মোটেই নাই মুহূর্তে। তাহলে প্রথম যে উপাদান সেটা হচ্ছে পটাশ। এখানে আপনারা পটাশ ব্যবহার করতে পারেন, সেটা 70 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। আমি বলবো 50 গ্রাম। যদি সালফেট অফ পটাশ আপনারা ব্যবহার করেন, অর্থাৎ যেটা 0050 উপরে স্প্রে করার জন্য তৈরি হয়, সেটা আপনারা ব্যবহার করতে পারেন 50 গ্রাম। আমি সাথে পরিমাণটুকু বলে দিচ্ছি। তাহলে প্রথমে পটাশের কথা বলছি। আর বাংলাদেশের চাষি ভাই আপনারা কুইক পটাশ ব্যবহার করতে পারেন। তাহলে পটাশের গেল, পটাশও ব্যবহার করতে পারেন, কুইক পটাশ অথবা সালফেট অফ পটাশও ব্যবহার করতে পারেন, মানে 0050 প্রথম উপাদান। 2 নম্বর উপাদান হচ্ছে সালফার। এই সালফার যে 80% আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এটা আপনারা নেবেন মোটামুটি 30 থেকে 40 গ্রাম সালফার, যেটা গাছের খাদ্য এবং একটু কন্টাক্ট ফাঙ্গিসাইডের মতো কাজ করবে। দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে। তাহলে আপনারা সালফার দিলেন, কেমন? এবার এর পরে এই দুটোর ভিতরে আরেকটা যে উপাদান দেবেন সেটা হচ্ছে জিঙ্ক। একটু জিঙ্ক আপনারা দেবেন। যদি চিলেটেড জিঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 15 গ্রাম দেবেন। চিলেটেড জিঙ্ক 15 গ্রাম, আলাদা আলাদা গুলে দিলে সব থেকে ভালো হয়। আর যদি এমনি জিঙ্ক 21% জিঙ্ক দেন তাহলে সেখানে 60 গ্রাম, 50 থেকে 60 গ্রাম আপনারা জিঙ্ক নেবেন, যেটা জিঙ্ক সালফেট সেটা আপনারা নেবেন। এই 3টে আলাদা আলাদা গুলে একটা পাত্রে গুলে ভালো করে মিশ্রণটা তৈরি করুন। তো এটা হলো খাদ্যের মিশ্রণ, কেমন? এবার এর ভিতরে আপনাদের কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। কি সেই ফাঙ্গিসাইড? বাংলাদেশের জন্য বলবো, আমাদের এদেশের জন্য বলবো। আমি চাষি ভাই আগেই বলেছিলাম আপনাদের এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা সেই সমস্ত চাষি ভাইদের জন্য যাদের এখনও শীষ বার হতে 15 থেকে 20 দিন বাকি আছে, অর্থাৎ 50 থেকে 55 দিনের কাছাকাছি সময়ে তো এই ধানগুলো আপনাদের আছে। তো এই মুহূর্তে আপনাদের আমাদের তো শীষ বার হওয়ার আগে আরেকটা তো পরিচর্যা করতে হবে, সেখানে খাদ্য আলাদা হবে, ফাঙ্গিসাইড আলাদা হবে। তো এই মুহূর্তে আমরা সস্তা ফাঙ্গিসাইডের দিকে যাব। সব থেকে বেটার হয় চাষি ভাই কার্বনডিজম, যেটা আমাদের এখানে ব্যাবিস্টার নামে পাওয়া যায়। আমি টেকনিক্যালের কথা বলি, কার্বনডিজম, ঠিক আছে? তো কার্বনডিজমের ডোজ হচ্ছে 15 লিটার জল, 15 থেকে 20 গ্রাম। দেখুন এটা মোটামুটি আপনার কত, মোটামুটি 10 গ্রামের দাম 12 টাকা মতো পড়বে, 12, 13 এরকম। বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম হয়, দামটাও আপনাদের সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। 12-13 টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন কার্বনডিজম। আর এর সঙ্গে মেশাবেন কাসুগামাইসিন। ওই যে বললাম পাতাগুলো উপরে যখন শুকিয়ে যাওয়ার পর যখন কুয়াশা পেলো বা পরবর্তী যে বৃষ্টি পাবে, ওখান থেকে ব্যাকটেরিয়াজনিত সমস্যা আসতে পারে, বিএলবি লাগতে পারে। তো এই সময় সব থেকে বেটার হচ্ছে সেটা কাসুগামাইসিন আপনারা 25 থেকে 30 ml দেবেন, কেমন? 30 ml দিয়ে ওই যে দ্রবণটা আপনারা তৈরি করে রেখেছিলেন, খাবারের দ্রবণ, তার ভিতর দিয়ে ভালো করে আপনারা গুলে নিন। গুলে ব্যাস আপনার মিশ্রণ তৈরি হয়ে গেল। এবার আঠা স্টিকার মিশিয়ে সুন্দর করে, যখন পাতায় জল থাকবে না, 9টা থেকে 10টার দিকে পাতার উপরে ভালো করে ধানটাকে স্প্রে করে দিন। দেখবেন যে পর্যন্ত আপনার শুকিয়ে গিয়েছিল ওর নিচে আর নামবে না, ওখানেই থেমে যাবে। কার্বনডিজমের পরিবর্তে আপনারা দেখুন এই মুহূর্তে ধানের ক্ষেত্রে অবতারও ব্যবহার করতে পারেন, স্প্রিন্টও ব্যবহার করতে পারেন। তার ভিতরে ম্যাঙ্কোজেব আছে এবং সঙ্গে কার্বনডিজমও আছে। তো অবতার, স্প্রিন্ট অথবা কার্বনডিজম, এই মানে ব্যাবিস্টান, এই 3টের ভিতরে যে কোনো একটা নিন, সঙ্গে কাসুগামাইসিন নিন, আর ওই খাবার যে দ্রবণ তৈরি করা ছিল তার ভিতরে মিশিয়ে আপনার জমিতে স্প্রে করে দেবেন, সুন্দর রেজাল্ট পাবেন। এবার বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছেন আপনারা ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করবেন, দেখুন আপনাদের ওখানেও যে ফাঙ্গিসাইড যার ভিতরে কাসুগামাইসিন আছে সেই ফাঙ্গিসাইড আপনারা নির্বাচন করবেন। দেখবেন এনসি কার্ভ বলে একটা ফাঙ্গিসাইড আছে, তার ভিতরে ট্রাইসাইক্লোজল আছে, বিসমার্থিওজল আছে, আর কাসুগামাইসিন আছে। 3টে সুন্দর মিশ্রণ আছে, আপনারা ওটা দিতে পারেন। দেখবেন ধানের ব্লাস্ট পর্যন্তও লাগবে না। একটা চাষি ভাই সেটাও হচ্ছে আপনার ওর ভিতরে একই টেকনিক্যাল আছে, অনলাইন। তো এই মুহূর্তে অনলাইন আর এনসি কার্ভ বাংলাদেশের চাষি ভাই এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটাও কিন্তু ওই যে দ্রবণ আপনাদের বলেছিলাম 3টে দ্রবণ তৈরি করে রেখেছি খাদ্যের, তার ভিতরে মিশিয়ে আপনারা কিন্তু জমিতে স্প্রে করবেন। এবার খরচের কথা দেখুন চাষি ভাই, কার্বনডিজমের কথা যেটা বললাম আপনাদের মোটামুটি 15 থেকে 20 টাকার ভিতরে হয়ে যাবে। কাসুগামাইসিন যেটা, সেটাও আপনার মোটামুটি আপনার 25 টাকা মতো পড়বে, 25 থেকে 30-এর ভিতরে পড়বে। আর যে চিলেটেড জিঙ্কের কথা বললাম, অথবা আপনার 21% যে জিঙ্কের কথা, সেখানে আপনার 10 থেকে 12 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে সালফার, আপনার 80% যে সালফার, সেটাও 120 টাকা কেজি। 50 গ্রামের দাম আপনারা কত সেটা ভেবেই দেখুন। 50 গ্রামের দাম আপনার মোটামুটি কত পড়বে? 100 গ্রামের দাম 12 টাকা, 6 টাকা মতো পড়বে।
আর আরেকটা উপাদান যেটা রয়েছে সেটা হচ্ছে পটাশ, র পটাশ। 50 গ্রামের দাম কত আপনারা ভেবে দেখুন। একদম ন্যূনতম খরচে একটা দ্রবণ তৈরি করুন, গাছের উপরে দিয়ে দিন, বেটার ফল পাবেন। থোড় গঠনের প্রক্রিয়া চলছে, খাবারের সঙ্গে ফাঙ্গিসাইড, উভয় দিক দিয়ে আপনার কিন্তু উপকার হবে। আর মাটিতে যে র পটাশের কথা আপনাদের বললাম, সেটা আপনারা যে ছিটিয়েছেন, সেটা তো এই মুহূর্তে সব চাষি ভাই ছেটাই। কারণ শীষ বার হওয়ার আগে আমরা যদি পটাশ জমিতে ছিটিয়ে দিই, তাহলে দেখবেন গাছের স্ট্রেংথ ভালো হয়, শীষগুলো সুন্দর হয়, চকচকে হয়, দানাগুলো চকচকে হয়। আপনার একসাথে ধান গাছ থেকে একসাথে কিন্তু শীষগুলো বার হয়। কাল অথবা পরশুদিন চাষি ভাই আর একবার আপনাদের বলি যে ধানের যে সমস্ত ধানের থোড়টা ঠিক ফাটার মুখে, মোটামুটি শীষটা বার হবে আপনি ভাবছেন আর 3-4 দিনের ভিতরে, ঠিক সেই সমস্ত চাষি ভাই জমিতে আপনারা একটা স্প্রে করে দেবেন। আপনার একসাথে সব শীষ বার হবে এবং ধানের যে শীষটা সেটাও সুন্দর হবে, পরাগায়ন ভালো হবে, ধানগুলো আপনারা ভালো পাবেন, চকচকে পাবেন। আর কোনো ব্লাস্ট লাগবে না, কোনো প্রকারের আপনার নেক ব্লাস্ট, লিপ ব্লাস্ট, ব্রাউন স্পট, সমস্ত কিছু থেকে ধানের উপরেও কোনো স্পট পড়বে না। এই পরিচর্যা দেখতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে পরশুদিন যখনই ভিডিও দেবো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।